আর্থিক বিবরণী আপনাদের কাছে কঠিন লাগে, তাই না? বিশেষ করে দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীটা বেশি কঠিন। আচ্ছা, তো আমাদের স্টার্টিং করার জন্য, শেখার জন্য ভাইয়া ঢাকা বোর্ড 25-এ যে প্রশ্নটা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঢাকা বোর্ড 25 দিয়ে আমরা শুরু করব। তো এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইউজুয়াল আমার কাছে যেটা দেয়া থাকে, শেয়ার মূলধন, পণ্য ক্রয় বিক্রয়, বিনিয়োগ টিনিয়োগ সবকিছু দেয়া আছে, ভালো কথা। দেন আমাদের এখানে কিছু সমন্বয় বলেছে। হ্যাঁ, তো প্রথমে মোস্ট কমন যে সমন্বয়টা আমাদের মানে মাথা খারাপ হয় সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য 45,000 টাকা, যার মধ্যে 5,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। বীমা কোম্পানি 2500 টাকা ক্ষতিপূরণ দিতে সম্মতি হয়েছে। এটা একটা মোস্টলি কমন সমন্বয় আমাদের, এটা নিয়ে আমাদের অনেকের সমস্যা হয়। তো ইনশাল্লাহ আমি সমাধান করে দিচ্ছি আপনাদেরকে, টেনশন নেওয়ার কিছু নাই। ওকে, আচ্ছা, এরপরে বলছে যন্ত্রপাতির ওপরে অবচয় ধরতে হবে। লভ্যাংশ সমতাকরণ তহবিলে এত টাকা, সাধারণ সঞ্চিতি তহবিলে এত টাকা, কর্মচারীর ভবিষ্যৎ তহবিলে এত টাকা স্থানান্তর করতে হবে, শেয়ার মূলধনের উপরে 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ম্যাথ। আমাদের ক নম্বরে কি বলেছে? ক নম্বরে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। ভাইয়া, এই যে বিক্রিত পণ্যের ব্যয়, এটা আপনাদের যে কোনো পরীক্ষায় আসবেই। এটা আসবেই। কেন আসবে? হয়তো এইভাবে বলতে পারে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, অথবা মোট লাভ নির্ণয়ের ভেতরে বিক্রিত পণ্যের ব্যয় আছে। দ্যাট মিনস বিক্রিত পণ্যের ব্যয় আমাদের পরীক্ষায় আসবেই। তো বিক্রিত পণ্যের ব্যয়ের এ টু জেড আমাকে শিখতে হবে। বিক্রিত পণ্যের ব্যয়ের এ টু জেড আমাকে শিখতে হবে, ঠিক আছে? তো চলেন আমরা একটু বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি। দেখেন, তাহলে আমরা একটা কি করব, একটা ছক আঁকি প্রথমে, ঠিক আছে? সুন্দর করে একটা ছক আঁকি, একে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করে ফেলি। হ্যাঁ, তো আমরা এখানে লিখবো বিবরণ টাকা টাকা। কে 2টা ঘর দিয়ে করে, আপনার যদি মনে হয় আপনি 3টা ঘর দিয়ে করবেন, করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ঘর কোনো ফ্যাক্ট না। এখন দেখেন বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ দিয়ে আমার শুরু করতে হয়, তাই না? তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ। তাহলে এট ফার্স্ট আমাকে কি লিখতে হবে? প্রারম্ভিক মজুদ লিখতে হবে। হ্যাঁ, বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রে কি লাগবে? আমার প্রারম্ভিক মজুদ লাগবে। তো প্রারম্ভিক মজুদ কত টাকা আছে দেখি তো। আচ্ছা, 3টা ঘর দিয়ে করি, তাই না? বেশি ভালো হবে। আচ্ছা, 2টা ঘর দিয়ে করে সমস্যা নাই, 2টা 3টা দিয়ে করলে হবে, এটা কোনো প্যারা নাই। তাহলে প্রারম্ভিক মজুদ আমার কোথায় থাকে? প্রারম্ভিক মজুদ আমার কোথায় থাকবে? প্রারম্ভিক মজুদ আমার অবশ্যই এর ভেতরে থাকে, তাই না? তো আমি কি এখানে প্রারম্ভিক মজুদ দেখতে পাচ্ছি ভাইয়া? দেখেন তো, এই যে প্রারম্ভিক মজুদ, এই যে দেখছেন কত? 50,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুদ আমরা লিখবো কত টাকা? 50,000 টাকা। এখানে লিখলাম 50,000 টাকা, লিখেছি। আচ্ছা, এই প্রারম্ভিক মজুদের সাথে আমাকে যোগ করতে হবে কি? নিট ক্রয় যোগ করতে হবে। কি যোগ করতে হবে? নিট ক্রয়। ভাইয়া, নিট ক্রয় কাকে বলে? ক্রয় মাইনাস ফেরত মাইনাস বাট্টা মাইনাস পণ্য উত্তোলন, ঠিক আছে? এই জিনিসগুলো থাকলে আমরা কি করব? মাইনাস করব, ঠিক আছে? এখন নিট ক্রয় আপনাদের অনেক সময় পরীক্ষায় বলে যে নিট ক্রয় নির্ণয় করো। দেখেন নিট ক্রয় কিভাবে নির্ণয় করে আমি একটু সুন্দর করে আপনাদেরকে শেখাই দিই। হ্যাঁ, যে নিট ক্রয় কি করে নির্ণয় করে। আপনাকে যখন বলবেন নিট ক্রয় নির্ণয় করো, তখন নিট ক্রয়টা কিভাবে নির্ণয় করে আপনাদেরকে বলে দিই, এটা আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, নিট ক্রয় মানে হচ্ছে ক্রয় মাইনাস ফেরত। এরপরে এখান থেকে আমরা মাইনাস কি করব? মাইনাস বাট্টা। আমরা প্রশ্ন সলভ করব একটা, কিন্তু আলোচনা করব সব। ক্রয় বাট্টা হইল মাইনাস। ভাইয়া, যদি আপনাকে বলে পণ্য উত্তোলন, মালিক পণ্য উত্তোলন করে না, সেটা যদি বলে তাহলেও ক্রয় থেকে মাইনাস করব। এরপরে বলে না যে বিনামূল্যে পণ্য বিতরণ, এই কথাটা বলে না, তাহলে সেটা থাকলেও আমরা কি করব? মাইনাস করব, ঠিক আছে? বিনামূল্যে পণ্য বিতরণ বলে না এই কথাটা, তো বিনামূল্যে পণ্য বিতরণ যদি বলে, এটাকে আমরা কি করে দিব? মাইনাস করে দিব। এরপরে আমরা মাইনাস করব কাকে বলেন তো? আমাদেরকে অনেক সময় বলে না মুনাফাবিহীন বিক্রয়। মুনাফাবিহীন বিক্রয় মানে আপনার লাভও হয়নি ক্ষতিও হয়নি, বুঝতে পেরেছেন? তো এই মুনাফাবিহীন বিক্রয় থাকলেও আমরা ক্রয় থেকেও মাইনাস করতে হয়, বিক্রয় থেকেও মাইনাস করতে হয়, ঠিক আছে? এই সব কিছু করার পরে আবার ক্রয় ভ্যাট আছে না? ক্রয় ভ্যাট যদি পরীক্ষায় থাকে, এই ক্রয় ভ্যাটটাকেও বাদ দিতে হবে। কখন? এই ক্রয় ভ্যাটকে আমরা বাদ দিব যখন আমাকে ভ্যাট সহ ক্রয় থাকবে। প্রশ্নে কি থাকবে? প্রশ্নে আমাকে ভ্যাট সহ ক্রয় যখন বলবে, কি বলবে? ভ্যাট সহ ক্রয় যখন থাকবে,
সব শেষে আমাকে ক্রয় ভ্যাটটাকে বাদ দিতে হবে, দিয়ে যে টাকাটা থাকবে তাকে আমরা বলবো নিট ক্রয়। বুঝতে পেরেছেন? তো নিট ক্রয়ের সাথে কত কিছু আসতে পারে আমি সবকিছু আপনাকে কিন্তু লিখে দিলাম। বোঝা গেছে? এই করে আমরা কি করতে পারবো? নিট ক্রয় নির্ণয় করতে পারবো। আমার প্রশ্নে হয়তো সবকিছু থাকবে না, কিন্তু যত কিছু আসতে পারে আমি সব আপনাকে বোঝাই দিলাম এখানে। ঠিক আছে? এখন আমার প্রশ্নে কি আছে আমরা দেখি। আমার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কি আছে দেখেন তো, এই যে ক্রয় আছে, ক্রয়ের সাথে কি কোনো ফেরত বাট্টা এই জিনিসগুলো কি কোনো আছে? ক্রয়ের সাথে ফেরত, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, পণ্য উত্তোলন, এই বিষয়গুলো কি আছে দেখেন তো? আমার চোখে পড়ছে না, আপনাদের কি চোখে পড়ছে? শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি পণ্য ক্রয় দেয়া আছে, এছাড়া আর কিচ্ছু দেয়া নাই। তাহলে যেহেতু নাই, তার মানে পণ্য ক্রয়টাই নিট ক্রয় হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো কি? এখানে আমরা লিখবো পণ্য ক্রয়। কত টাকা? পণ্য ক্রয় আমাদের 2 লাখ টাকা। ঠিক আছে? এই যে পণ্য ক্রয় আমরা লিখলাম কত টাকা? 2 লাখ টাকা। ঠিক আছে? আচ্ছা, লেখা হইলো। এরপরে আমরা দেখি তো ভাইয়া, এরপরে আমাদের কি লিখতে হবে? পণ্য ক্রয়ের পরে আমাদেরকে এবার কিছু প্রত্যক্ষ খরচ আছে, ক্রয়ের সাথে জড়িত কিছু প্রত্যক্ষ খরচ আছে, সেই খরচগুলো লিখতে হবে। এখন ক্রয়ের সাথে জড়িত প্রত্যক্ষ খরচ কোনগুলো ভাইয়া? ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, মজুরি, আছে না এগুলো? এই জিনিসগুলোকে আমরা বলি ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ। এই খরচগুলো যদি থাকে এর সাথে যোগ করতে হবে। কি বলেছি? ক্রয় পরিবহন বা এটার আরেকটা নাম আন্তঃপরিবহন, আমদানি শুল্ক, ডক চার্জ, জাহাজ ভাড়া, ঠিক আছে, মজুরি, এই জিনিসগুলো যদি থাকে এগুলোকে আমি যোগ করব। ভাইয়া দেখি তো, যে খরচগুলোর নাম বললাম সেগুলো কি আমার প্রশ্নে আছে? কি বলেছিলাম? এই যে মজুরি বলেছিলাম, তো মজুরি আমার প্রশ্নে আছে না? আছে। কত টাকা? 20,000 টাকা। তাহলে আমাকে এখানে লিখতে হবে মজুরি 20,000 টাকা। মজুরি 20,000 টাকা। আর কি বলেছিলাম মনে পড়ে? আমদানি শুল্ক, আন্তঃপরিবহন, জাহাজ ভাড়া, ডক চার্জ, এগুলো কি কিছু আছে দেখি তো প্রশ্নে? প্রশ্নে কিছু আছে? প্রশ্নে আর কিছু নাই, আর কিচ্ছু নাই, এগুলো আর প্রশ্নে কিচ্ছু নাই। তাহলে এগুলোকে আমরা এখন যোগ করব। তাহলে কত হচ্ছে? 2,70,000 টাকা হচ্ছে, তাই না? এই 2,70,000 টাকা হইল। আচ্ছা, এবার আসেন, এবার এখান থেকে আমরা মাইনাস করব হচ্ছে সমাপনী মজুত পণ্যকে। কাকে? সমাপনী মজুত পণ্যকে মাইনাস করব। ওকে, কিন্তু এখানে আবার একটু ঝামেলা আছে। কি বলেছে দেখেন তো? সমাপনী মজুত পণ্য 45,000 টাকা, যার মধ্যে 5,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। ভাইয়া, সমাপনী মজুদ আপনার কত? 45,000 টাকা ছিল। এই 45,000 টাকার ভিতরে আবার 5,000 টাকার প্রোডাক্ট কি হয়ে গেছে? আগুনে পুড়ে গেছে। তাহলে এখন আপনার সমাপনী মজুদ কত থাকবে? 40,000 টাকা থাকবে না? তাহলে আমাকে কি করতে হবে? আমি এখানে সমাপনী মজুদ লিখেছি না 45,000 টাকা, এখান থেকে আমি মাইনাস করব। কি মাইনাস করব ভাইয়া? আগুনে বিনষ্ট পণ্য। কি মাইনাস করব? আগুনে বিনষ্ট পণ্য। কত টাকা? 5,000 টাকা। তাহলে সমাপনী মজুদ কত হইল? তাহলে আমার সমাপনী মজুদ হবে 40,000 টাকা। ঠিক আছে, এই 40,000 টাকাকে কি করতে হবে? বাদ দিতে হবে। এ পর্যন্ত কি আমরা ক্লিয়ার? এ পর্যন্ত তো কি আমরা ক্লিয়ার? তাহলে দেখেন, এই যে 40,000 টাকা, এটা কিসের মূল্য পেলাম বলেন তো ভাইয়া? এটা কিন্তু আমরা সমাপনী মজুদের মূল্য পেলাম। ঠিক আছে, সমাপনী মজুদের মূল্য পেলাম। ওকে, এবার বলেন তো ভাইয়া, এটা তো আমি সমাপনী মজুদের মূল্য নির্ণয় করলাম, কিন্তু আপনার যে 5,000 টাকার পণ্য পুড়ে গেল, তো পণ্য পুড়ে গেলে কি হবে? আপনার পণ্য চলে গেল না? তাহলে সেই যে 5,000 টাকার পণ্য পুড়ে গেছে সেটাকে বাদ দিতে হবে না? সেটাকে এখন আমি কি করব? বাদ দিব। কি করে? মাইনাস আগুনে বিনষ্ট পণ্য দিয়ে বাদ দিব। মাইনাস আগুনে বিনষ্ট পণ্য কত টাকা? 5,000 টাকা। অনেকে কি বলে জানেন? ভাইয়া, আগুনে বিনষ্ট পণ্য 2 বার বাদ দিলেন কেন? আরে ভাই, এটা তো আমি 40,000 টাকা, এটা তো আমি সমাপনী মজুদের মূল্য নির্ণয় করলাম। কেন? কারণ সমাপনী মজুদের ভেতরে আগুনে বিনষ্ট পণ্য ঢুকেছিল, সে কারণে বাদ দিয়ে এটা আমি কি নির্ণয় করলাম? সমাপনী মজুদের পণ্য নির্ণয় করলাম। তো এবার যে আপনার আগুনে যে পুড়ে গেল প্রোডাক্টটা, তো আগুনে পুড়ে গেলে সেই হিসাবটাকে দেখাতে হবে না? তো সেই হিসাবটাকে দেখাইলাম। দেখেন, আগুনে বিনষ্ট পণ্য 5,000 টাকা। প্রোডাক্ট যদি পুড়ে যায় আমাকে কি করে দিতে হবে? মাইনাস করে দিতে হবে। তাহলে 2,70,000 থেকে আমরা যদি 45,000 বাদ দিই, থাকে কত বলেন তো? 2,70,000 থেকে
30, 30 থেকে 5 বাদ দিলে কি 2,25,000 টাকা থাকে? একটু বলেন তো আমাকে। এটা থাকে 2,25,000 টাকা। এটা এই 2,25,000 টাকাকে আমরা কি বলবো বলেন তো? এটাকে আমরা বলবো বিক্রিত পণ্যের ব্যয়। কি বলবো? বিক্রিত পণ্যের ব্যয়। কেন দুইবার মাইনাস হলো আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন কেন দুইবার মাইনাস হলো? কারণ একবার সমাপনী মজুদের ভেতরে ঢুকেছিল, সে কারণে মাইনাস করলাম। ভাইয়া পরীক্ষায় যদি আমার এইভাবে আসতো এই প্রশ্নটা, যে সমাপনী মজুদ পণ্য 45,000 টাকা, আগুনে বিনষ্ট পণ্য এর ভেতরে অন্তর্ভুক্ত আছে, এই কথাটা বলা নাই। সমাপনী মজুদের ভেতরে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত নাই, এই কথাটা যদি বলতো, তাহলে কি আমি সমাপনী মজুদ থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ দিতাম? অবশ্যই বাদ দিতাম না। তখন আমি কি করতাম? জাস্ট খালি এই আগুনে যেহেতু পড়েছে, এই জিনিসটাকে আমি তখন মাইনাস করতাম। এখানে যেহেতু বলেছে সমাপনী মজুদের ভেতরে আগুনে বিনষ্ট পণ্য ঢুকে আছে, অন্তর্ভুক্ত করা আছে, সেই কারণে সমাপনী মজুদ থেকে আমি আগুনে বিনষ্ট পণ্য কি করেছি? মাইনাস করেছি। প্রশ্নে যদি সমাপনী মজুদের ভেতরে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত থাকার কথা না বলা থাকতো, তাহলে কি আমি সমাপনী মজুদ থেকে আগুনে বিনষ্ট পণ্য বাদ দিতাম? উত্তর হচ্ছে বাদ দিতাম না। তখন ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? ক্রয় থেকে বাদ দিলে সমস্যা নাই, তবে ক্রয় থেকে ইদানিং বইগুলোতে ক্রয় থেকে বাদ দেয় না, ঠিক আছে? ওটা প্রাচীন নিয়ম, অনেক বই ক্রয় থেকে বাদ দিত, কিন্তু এখন যে বইগুলো করছে সবাই ক্রয় থেকে বাদ দিচ্ছে না, ঠিক আছে? বাদ দিলেও যে হবে না বিষয়টা এমন না, তবে এটা করা অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তাহলে আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? সমাপনী মজুদের ভেতরে অন্তর্ভুক্ত ছিল বলে মাইনাস করেছি। যদি বলতো সমাপনী মজুদের ভেতরে অন্তর্ভুক্ত নাই বা কিছুই যদি বলা না থাকতো, তাহলে সমাপনী মজুদ থেকে বাদ দিতাম না। ওকে, আর যেহেতু আগুনে পড়েছে সেই কারণে এটা অবশ্যই আমাকে দেখাতে হবে। তাহলে আমি আশা করি বোঝাতে পেরেছি। ক্লিয়ার? এবার আসেন ভাইয়া, এই যে সংরক্ষিত আয় বিবরণী নিয়ে আমাদের ঝামেলা কার কার? হাত তোলেন ভাইয়া। এই যে সংরক্ষিত আয় বিবরণী নিয়ে আমাদের ঝামেলা কার কার? এখান থেকে আপনাদের 4 মার্ক নিশ্চিত থাকবে, এবং আমি আপনাকে কনফার্ম দিচ্ছি এই সংরক্ষিত আয় বিবরণী নিয়ে আপনার ঝামেলা এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সংরক্ষিত আয় বিবরণী, তাই না? আচ্ছা দেখেন, সংরক্ষিত আয় বিবরণী আপনি জীবনে ভুলবেন না আজকে থেকে, ঠিক আছে? দেখেন খুব ভালো মতো আমার কথা শোনেন। দেখেন এই যে দেখেন সংরক্ষিত আয় বিবরণী আমরা কিভাবে করব। সংরক্ষিত আয় বিবরণী মানে কি অ্যাকচুয়ালি সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যে প্রতিষ্ঠান লাভ করি, আয় করি, আয়ের পুরাটা অংশ কিন্তু আমরা খরচ করে ফেলি না, কিছু জমা করে রাখি। কত টাকা আমি জমা করে রাখছি, আয়ের কতটুকু আমি জমা করে রাখছি, সেটাই হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীতে দেখাতে হবে, ঠিক আছে? তো দেখেন এটা আমি এখন আপনাদেরকে সুন্দর করে বুঝাই দেব, আমার কথা মাথা ক্লিয়ার করে বুঝবেন, ঠিক আছে? দেখেন দেখেন সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জের, এটা আপনার প্রশ্নে দেয়াই থাকবে। যেমন আমরা যে প্রশ্নটা সলভ করছি আজকে, এই প্রশ্নে দেখেন দেয়া আছে, আছে না? এই যে সংরক্ষিত আয়, এই যে সংরক্ষিত আয় আছে না রেওয়া মিলের ভেতরে, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি সংরক্ষিত আয়ের জের, প্রারম্ভিক জের বলছি। ওকে, এটাকে আমরা সংরক্ষিত আয়ের কি জের বলছি? প্রারম্ভিক জের। এর সাথে আমরা যোগ করছি চলতি বছরের নিট মুনাফা। এটা আমরা কোথায় থেকে পাবো? এটা আমরা বিশদ আয় বিবরণী থেকে পাবো। আমার কথা কি বুঝছেন ভাইয়া? এটা আমরা কোথায় থেকে পাবো? বিশদ আয় বিবরণী থেকে পাবো। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? তাহলে এতদিন আমরা যে টাকাটা আয় থেকে জমিয়ে রেখেছি সেটাকে আমরা প্রারম্ভিক জের বলছি। এর সাথে এই বছরে আমি যতটুকু লাভ করেছি সেটাকে আমি কি করব? যোগ করব, ঠিক আছে? যোগ করার পরে এত টাকা আমার হাতে আছে। ওকে, হাতে আছে। এবার দেখেন আয়কর প্রদান করে দিয়েছিলাম। আয়কর প্রদান করে কই থেকে? আয়কর প্রদান করে সংরক্ষিত আয় থেকে। তো আয়কর আমি প্রদান করে দিয়েছিলাম, বেশি প্রদান করে দিয়েছি ধরেন। তো যতটুকু বেশি প্রদান করেছি অতটুকু আমার কাছে আবার ফেরত আসবে না? তো অতটুকু আয় যদি আমার কাছে ফেরত আসে তাহলে সেটাকে কি করতে হবে? যোগ করতে হবে না? তো সেই কারণে দেখেন আয়কর যদি থাকে, যদি শুধু বলে আয়কর, আয়কর আমরা সংরক্ষিত আয় থেকে প্রদান করি, তাহলে মাইনাস। তাহলে আয়কর থাকলে যদি মাইনাস হয়, তাহলে যদি আয়কর ফেরত থাকে তাহলে কি হবে বলেন তো? আয়কর ফেরত আসলে যোগ করে দেব আয়ের সাথে। সেই কারণে দেখেন আয়কর ফেরত, লভ্যাংশ ফেরত, এগুলো থাকলে আমরা কি করব? যোগ করব। দাবিহীন লভ্যাংশের অবলোপন। লভ্যাংশের অবলোপন, আমি লভ্যাংশ ঘোষণা করে দিয়েছিলাম, সেটা কেউ দাবি করেনি, কেউ নিতে আসেনি। তাহলে কেউ যদি নিতে না আসে ওই টাকাটা কি আমি আবার পেয়ে যাব না? এটাকে আমরা বলছি অবলোপন। দাবিহীন লভ্যাংশ ফেরত, দাবিহীন লভ্যাংশের অবলোপন, এটাকে আমরা কি বলছি?
এটাকে আমরা যোগ করব, ঠিক আছে। এরপরে দেখেন আয়কর এবং আয়কর সঞ্চিতি নিয়ে একটা কথা আছে। দেখেন আয়কর সঞ্চিতি, দেখেন আমার কি আছে, আয়কর সঞ্চিতি রেওয়া মিলে আমার আয়কর সঞ্চিতি আছে 40,000 টাকা, ওকে। আর আয়কর আছে কত টাকা, আয়কর আছে 30,000 টাকা। ভাইয়া বলেন তো কে বড়, কে বড়? দেখেন আয়কর সঞ্চিতি বড় না, আয়কর সঞ্চিতি বড় না। দেখেন আয়কর সঞ্চিতি কত, 40,000 টাকা। আয়কর কত টাকা, 30,000 টাকা। বড় কে, আয়কর সঞ্চিতি বড়। মনে রাখবেন আয়কর সঞ্চিতি যদি বেশি হয়, বড় হয়, তাহলে এই আয়কর থেকে, আয়কর সঞ্চিতি থেকে আয়করকে মাইনাস করব। মাইনাস করলে থাকে কত, 10,000 টাকা থাকে না? এই 10,000 টাকা আমাকে যোগ করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? রেওয়া মিলে আমার কি আছে, রেওয়া মিলে আমার আয়কর সঞ্চিতি দেয়া আছে, আয়কর দেয়া আছে। দেখেন আয়কর সঞ্চিতি এটা কিন্তু ওয়ার্ড, দুইটা ওয়ার্ড মানে বড়। আয়কর সঞ্চিতি যদি বড় হয় এবং আয়কর যদি ছোট হয়, তাহলে এই দুইটার যে পার্থক্য হবে, এই পার্থক্যটাকে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। এই কথাটাই বলছে। দেখেন আয়কর মাইনাস আয়কর সঞ্চিতি মাইনাস আয়কর, যদি আয়কর সঞ্চিতি বড় হয়, আমার কথা বোঝা গেছে? এই তিনটা জিনিস আমার কি হবে, এই তিনটা জিনিস আমাকে যোগ করতে হবে। এই তিনটা জিনিসকে কি করতে হবে, যোগ করতে হবে। হইল? এবার দেখেন যোগ করার পরে আমাকে বিয়োগের ঘরে যেতে হবে, বিয়োগ। আপনি একটা কথা মনে রাখবেন ভাইয়া, সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠান তার আয় থেকে তিনটা জায়গাতে খরচ করে। কয়টা জায়গাতে? তিনটা জায়গাতে। নাম্বার ওয়ান কোথায় খরচ করে? সরকারকে আয়কর দেয়। যদি আপনার প্রশ্নে সরাসরি আয়কর প্রদান বলে, তাহলে অবশ্যই মাইনাস হবে। নাম্বার টু, শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেয়। কি দেয়? লভ্যাংশ দেয়। যদি বলে লভ্যাংশ প্রদান, লভ্যাংশ ঘোষণা করো, তাহলে কি করব, মাইনাস করে দিব। তাহলে সরকারকে কি দেয়, আয়কর দেয়। শেয়ার হোল্ডারদেরকে কি দেয়, লভ্যাংশ দেয়। আর 3 নাম্বার কি করে? 3 নাম্বার হচ্ছে কিছু তহবিলে তারা টাকা জমা করে রাখে। তাহলে যত প্রকার তহবিলে স্থানান্তর বলবে, কি বলবেছি, তহবিলে স্থানান্তর। ভাইয়া কি কি তহবিল হতে পারে? লভ্যাংশ সমতাকরণ তহবিল, সাধারণ সঞ্চিতি তহবিল, পেনশন তহবিল, কল্যাণ তহবিল, ভবিষ্যৎ তহবিল, ঠিক আছে। এইরকম প্রতিপূরক তহবিল, এরকম দুনিয়াতে যত তহবিলে স্থানান্তর বলবে, সেগুলোকে আমি কি বলবো, মাইনাস করব। তাহলে বিয়োগ করব কি কি? মনে রাখবেন আমার যে লাভ থেকে আমরা তিনটা জায়গাতে টাকা প্রদান করে থাকি। নাম্বার ওয়ান, আয়করে টাকা প্রদান করি, লভ্যাংশ প্রদান করতে টাকা প্রদান করি, আর কিছু তহবিল আছে, এই তহবিলে আমরা টাকাগুলো প্রদান করি। কি কি তহবিল? লভ্যাংশ সমতাকরণ তহবিল, কে কল দিচ্ছে? লভ্যাংশ সমতাকরণ তহবিল, আমি এটা দিয়ে দিব ভাই, এটা আমি দিয়ে দিব, ঠিক আছে। লভ্যাংশ সমতাকরণ তহবিল, তারপরে হচ্ছে আপনার লভ্যাংশ সমতাকরণ তহবিল, কল্যাণ তহবিল, ভবিষ্যৎ তহবিল, সাধারণ সঞ্চিতি তহবিল, পেনশন তহবিল, কল্যাণ তহবিল, ঠিক আছে। যে কোনো প্রকার তহবিলে যদি টাকা পাঠাই, কি হবে, মাইনাস হবে। বোঝা গেছে ভাইয়া? তাহলে এই যে দেখেন সেই জিনিসগুলো এখানে লেখা আছে। লভ্যাংশ প্রদান, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, লভ্যাংশ দিচ্ছি, আয়কর প্রদান করছি, ঠিক আছে। এবার আবার একটা কথা আছে ভাইয়া, দেখেন এবার আবার উল্টা ঘটনা হয়েছে। রেওয়া মিলে আয়কর দেয়া আছে 40,000 টাকা, আয়কর সঞ্চিতি দেয়া আছে কত টাকা? আয়কর সঞ্চিতি দেয়া আছে 32,000 টাকা। ভাইয়া দেখেন তো, তাহলে কে বড় এখানে? এখানে কিন্তু আবার আয়কর বড়। তাহলে আয়কর যদি বড় হয়, তাহলে এই দুইটার বিয়োগফল কত? এই দুইটার বিয়োগফল কি 8,000 টাকা না? এই 8,000 টাকা তখন আমাকে বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। সবার কি মনে থাকবে? তাহলে আয়কর সঞ্চিতি বড় হলে যোগ করব, আয়কর বড় হলে বিয়োগ করব। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া সবাইকে? রেওয়া মিলে যদি আমরা দেখি যে আয়কর বড় আয়কর সঞ্চিতি থেকে, তার মানে আমাকে কি করতে হবে? আয়কর দিতে হবে। সেজন্য সেটা কি করব? সেজন্য সেটা আমি বিয়োগ করে দিব। আর যদি দেখি আয়কর সঞ্চিতি বড় আয়কর ছোট, তার মানে কি? তার মানে আমার সেটাকে যোগ করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? আমি যে এত পেশাল পারলাম, এটা আবার আপনাকে আমি বাস্তব প্রমাণ করে ম্যাথটা সলভ করে দেখাই।
তাহলে দেখবেন আপনার কাছে এটা ইজি হয়ে যাবে। আমি যে এবার অনেক কথা বললাম তাই না, এবার এটা আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ করে দেখাবো। দেখেন, খতে বলেছে নিট লাভ এত টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। দেখেন, তাহলে আমরা একটু সংরক্ষিত আয় বিবরণী তৈরি করি। আজকে থেকে সংরক্ষিত আয় বিবরণী কারো ভুল হবে না। দেখেন, মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখেন। দেখেন, হইল? দেখেন, তাহলে আবার অঙ্ক শুরু হবে কি দিয়ে? সংরক্ষিত আয়ের জের দিয়ে শুরু হবে, তাই না ভাইয়া? দেখেন, সংরক্ষিত আয়ের জের। তাহলে সংরক্ষিত আয়ের জের কোথায় দেয়া থাকে? আমরা জানি এটা রেওয়া মিলের ভেতরে দেয়া থাকে। রেওয়া মিলের ভেতরে এই যে দেখেন, সংরক্ষিত আয় কত? 84,500 টাকা। তাহলে এই 84,500 আমরা সুন্দর করে এখানে লিখে ফেললাম, হইল? এবার আমরা যোগ করব কাকে? এই বছরের মুনাফাকে, চলতি বছরের নিট মুনাফা। এটা আমরা কোথায় থেকে পাবো? বিশদ আয় বিবরণী থেকে পাবো। তাহলে এই প্রশ্নে যেহেতু আমাদের বিশদ আয় বিবরণী করতে বলেনি, তার মানে এটা অবশ্যই আমাকে দিয়ে দিয়েছে। দেখেন, খ নম্বরে বলে দিয়েছে নিট লাভ 42,000 এত টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো। তাহলে এটা আমরা লিখবো কত? 42,500 টাকা, তাই না ভাইয়া? এটা ছিল না? এটা ছিল। তাহলে এই দুইটাকে আমরা এখন কি করব? যোগ করব। তাহলে এই দুইটা যোগ করলে কত হয় ভাইয়া? 1,27,000 টাকা হয়, তাই না? ভুল করলে একটু বলেন, হ্যাঁ, মুখে মুখে করছি তো। 1,27,000 হয়, 1,27,000। আচ্ছা, এরপরে কিছু কিছু দফা আছে যেগুলো আমরা যোগ করব। ভাইয়া একটু মেমোরাইজ মনে করেন তো, কি কি জিনিসগুলোকে আমরা যোগ করব? মনে পড়ে? দেখেন, আমি যদি বলি আয়কর ফেরত যদি থাকে যোগ করব। কি বলেছি? আয়কর ফেরত। আয়কর প্রদান হলে বিয়োগ, আয়কর ফেরত হলে যোগ। ভাইয়া লভ্যাংশ ফেরত হলে যোগ, লভ্যাংশ প্রদান করলে কি হবে? মাইনাস, লভ্যাংশ ফেরত বললে প্লাস। এরপরে কি হবে বলেন তো ভাইয়া? এরপরে দাবিহীন লভ্যাংশ অবলোপন। কি বলেছি? দাবিহীন লভ্যাংশ অবলোপন। লভ্যাংশ অবলোপন মানে কি? লভ্যাংশ দিয়েছিলাম আমি, সে লভ্যাংশটা এখনো কেউ নেয়নি, সে কারণে বাতিল করে দিলাম। তাহলে টাকাটা আমার কাছে আবার চলে আসবে না? এরপরে কি যোগ করব বলেন তো? আয়কর সঞ্চিতি যদি বেশি হয়। কি বলেছি? আয়কর সঞ্চিতি বেশি হয় কার থেকে? আয়কর থেকে। আয়কর থেকে। তাহলে কতটুকু বেশি সেটাকে যোগ করব। এই চারটার একটাও কি আমার প্রশ্নে আছে? আমরা একটু দেখি তো, এই চারটার কি একটাও আমার প্রশ্নে আছে? লভ্যাংশ প্রদান বলেছে, হ্যাঁ, ফেরত বলেনি। প্রদান মানে মাইনাস। এই চারটার একটাও কি আমার প্রশ্নে আছে? এই চারটার একটাও আমার প্রশ্নে দেয়া নাই। ওকে, তাহলে দেয়া নাই মানে আমাকে কিছু যোগ করতে হবে না এখানে। এখন আমি কি করব? এখন আমি বিয়োগ করব। কি করব? বিয়োগ করব, বাদ। তো বাদের ভেতরে আমরা সবার প্রথমে দেখছি কি? সবার প্রথমে আমি বাদের ভেতরে দেখছি আয়কর কি আছে? আয়কর নাই। কি আছে ভাইয়া? লভ্যাংশ প্রদান। কত টাকা? 4,000 টাকা। লভ্যাংশ প্রদান করলে মাইনাস হয়। তাহলে আমরা এখানে লিখব কি? লভ্যাংশ প্রদান কত টাকা ভাইয়া? 4,000 টাকা লিখলাম। আচ্ছা, ভালো কথা। আর কি কিছু চোখে পড়ে? দেখেন তো, আয়কর, আয়কর সঞ্চিতি নাই। এবার আমরা এখানে চলে আসি। এখানে আমাদের কি বলেছেন? যন্ত্রপাতির ওপরে অবচয়, লভ্যাংশ সমতাকরণ তহবিলে এত টাকা, সাধারণ সঞ্চিতি তহবিলে এত টাকা, কর্মচারীর ভবিষ্যৎ তহবিলে এত টাকা স্থানান্তর করতে হবে। দেখছেন, বিভিন্ন তহবিলে স্থানান্তর পড়েছি না? তিনটা জিনিস আসে, আয়কর প্রদান, লভ্যাংশ প্রদান আর তহবিলে স্থানান্তর। তা আমরা এখানে বেশ কিছু তহবিল দেখতে পাচ্ছি। প্রথমে লভ্যাংশ সমতাকরণ তহবিল কত টাকা? 10,000 টাকা। তাহলে আমরা লিখি লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর। এগুলো আমি সব ব্যাখ্যা করে দিচ্ছি, ম্যাথটা করি আমি সব ব্যাখ্যা করে দিচ্ছি, এটা আর কোথায় কোথায় যাবে। এরপরে দেখেন কি বলেছে? সাধারণ সঞ্চিতি তহবিলে 15,000 টাকা স্থানান্তর। এরপরে আসি,
এরপরে কর্মচারীর ভবিষ্যৎ তহবিলে 5,000 টাকা স্থানান্তর, তাই না? আর কি আছে দেখি তো ভাইয়া। আচ্ছা গেল। এরপরে দেখেন শেয়ার মূলধনের উপরে 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। তাহলে এই যে প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ, এটাও এখান থেকে বাদ দিতে হয়। তাহলে ঘোষণাকৃত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ কত কি বলেছে ভাইয়া? শেয়ার মূলধনের উপরে 10%। তাহলে এই যে আমার শেয়ার মূলধন আছে না 1 লাখ টাকা, এই 1 লাখ টাকার উপরে আমি কি করব? 10% করে দেব। 1 লাখ টাকার 10% কত হয়? 10,000 টাকা হয়। তাহলে কি হবে দেখি তো। 10 4 14, 14 আর 5 কত? 29, 29 আর 5 34, 34 আর 4 কত? 44,000 টাকা হয়। হইল? এবার আমি কি করব? 1,27,000 থেকে 44,000 টাকা বাদ দিয়ে দিব। তাহলে কত হয়? 27 বাদ দিলে আরো 17 বাদ দিতে হবে, তার মানে 83,000 টাকা। কত টাকা? 83,000 টাকা। হইল না? এই 83,000 টাকায় হচ্ছে আমার উত্তর। এখানে আমরা লিখব সংরক্ষিত আয়ের সমাপনী জের। কি লিখব? সংরক্ষিত আয়ের সমাপনী জের। হয়েছে? এই হচ্ছে আমার ম্যাথ শেষ। সবাইকে আমরা বুঝতে পেরেছি। এবার আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইয়া। হ্যাঁ, এবার আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। দেখেন লভ্যাংশ প্রদান, এটা কোথায় ছিল? এটা রেওয়া মিলে ছিল। হ্যাঁ, তার মানে এই লভ্যাংশ প্রদানের আর কোনো কাজ নাই, এটার কাজ এখানেই শেষ। দেখেন লভ্যাংশ সমতাকরণ তহবিল, এই লভ্যাংশ সমতাকরণ তহবিল হচ্ছে একটি মালিকানা সত্ত্ব হিসাব। কি হিসাব? মালিকানা সত্ত্ব হিসাব। মনে থাকবে। সেই জন্যে এই লভ্যাংশ সমতাকরণ তহবিল হচ্ছে যেহেতু একটি মালিকানা সত্ত্ব হিসাব, এটা শেয়ার হোল্ডারদের সত্ত্বের ভেতরে আমাদের দুইটা অংশ থাকে না, একটা শেয়ার মূলধন অংশ আর একটা সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশ। সেই কারণে এই লভ্যাংশ সমতাকরণ তহবিল শেয়ার হোল্ডারদের সত্ত্বের মধ্যে অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর ভেতরে কোথায় আসবে? সঞ্চিতি ও উদ্বৃত্তের ভেতরে আবার দেখাইতে হবে। সঞ্চিতি ও উদ্বৃত্তের ভেতরে যাবে। মনে থাকবে ভাইয়া। সাধারণ সঞ্চিতি তহবিল, ভাইয়া এই সাধারণ সঞ্চিতি তহবিলও হচ্ছে একটি মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব হিসাব। এটিও একটি সঞ্চিতি ও উদ্বৃত্তের ভেতরে, একেও আবার দেখাতে হবে। আর্থিক অবস্থার বিবরণীর সঞ্চিতি ও উদ্বৃত্তে দেখাতে হবে। কর্মচারীর ভবিষ্যৎ তহবিলে স্থানান্তর, ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কর্মচারীর পেনশন তহবিল, ভবিষ্যৎ তহবিল, এগুলো হচ্ছে চলতি দায় হিসাব। মনে থাকবে, এটা কর্মচারীদেরকে দিতে হবে। কর্মচারীদেরকে কি করতে হবে? দিতে হবে। কর্মচারীর কাছে আপনি কি হয়ে আছেন? দায়বদ্ধ হয়ে আছেন। কর্মচারীর ভবিষ্যৎ তহবিল, পেনশন তহবিল, এটা হচ্ছে চলতি দায় হিসাব। কি হিসাব? চলতি দায় হিসাব। তাই আর্থিক অবস্থার বিবরণীর ভেতরে চলতি দায় অংশে দেখাতে হবে। ঠিক আছে? দায় অংশে দেখাতে হবে। কোন দায়? চলতি দায় অংশে দেখাতে হবে। মনে থাকবে সবার। ঘোষণাকৃত লভ্যাংশ, ভাইয়া এই ঘোষণাকৃত লভ্যাংশের আরেকটা নাম হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ। ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ, এটার অর্থ কি জানেন? শেয়ার হোল্ডারদেরকে আপনি ঘোষণা দিয়েছেন বা প্রস্তাব করেছেন, তোমাদেরকে আমি লভ্যাংশ দিব। তাদেরকে এখনো কিন্তু লভ্যাংশ দিইনি, তাদেরকে আমি কথা দিয়েছি। যেহেতু তাদেরকে আমি কথা দিয়েছি, দ্যাট মিন্স তাদের কাছে আমি দায়ী হয়ে আছি। সেই কারণে এই ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ হচ্ছে একটি চলতি দায় হিসাব। মনে থাকবে। তো যেহেতু চলতি দায় হিসাব, এটি আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায় অংশে দেখাতে হবে। মনে থাকবে। দায়ের ভেতরে আমরা কোন দায়ে দেখাবো? চলতি দায়ে দেখাবো। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বেসিক গুলো ভাইয়া জানতে হবে। এই বেসিক গুলো যখন আপনি জানবেন, আপনার কাছে সবকিছু পানির মতো হয়ে যাবে। আমি আমার এই হাতে লেখা এটা আপনাদেরকে আমি দিয়ে দিব। ঠিক আছে? সুন্দর করে করে জিনিসগুলোকে মাথায় নিবেন। ঠিক আছে? তাহলে দেখবেন ইজি হয়ে যাচ্ছে আপনার কাছে। ক্লিয়ার? এই পর্যন্ত আপনি করাই দিলে সহজ লাগে, কিন্তু নিজে করতে হবে, নিজে বেশি বেশি করতে হবে ভাইয়া। ওই যে বললাম না, 2 বার করতে হবে। আপনারা একবার করে করেন, সেজন্য হয় না, 2 বার করতে হবে। পরীক্ষার আগে এই 12টাই প্র্যাকটিস করে যাব।
এখন থেকে এই 12টাই প্র্যাকটিস করব, দেখবেন ইজিলি হয়ে যাবে। এই জিনিসগুলোই তো প্রতিটা ম্যাথে আসে, তাই না? প্রতিটা ম্যাথে কম বেশি দেখবেন 80% মিল থাকে। আর্থিক বিবরণীর প্রতিটা ম্যাথে দেখবেন 80% অংশ মিল থাকে, 20% অংশ নতুন আসে। তো আমি 12টা প্রশ্ন এইভাবে সাজাইছি যাতে করে সব নিয়ম কানুন আমাদের হয়ে যায়। আমি কি বোঝাতে পেরেছি? এই যে সংরক্ষিত আয় বিবরণীতে কিছু কিছু দফা আসলো, এগুলোর নেক্সটে কোথায় কোথায় কাজ হবে এটা কি ক্লিয়ার হয়েছি আমরা? পরে দেখেন গ নাম্বারে কি বলেছে, দেখেন গ নাম্বারে বলেছে 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে কোম্পানির মোট সম্পদের পরিমাণ ও মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমি সম্পদ এবং দায়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে, তাই না? মোট সম্পদ এবং মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তাহলে সম্পদ এবং চলতি দায় করি, আমি সম্পূর্ণটাই আপনাদেরকে করে দিচ্ছি, তাহলে আপনাদের জিনিসগুলো ক্লিয়ার হবে যে কোনটার ব্যবহার কোথায় হচ্ছে। আমি আপনাদেরকে পুরো অঙ্কটাই করে দিচ্ছি। সম্পদ দায় করতে বলেছে না, আমি আপনাদেরকে মালিকানা সত্ত্ব অংশটুকুও করে দিব এক্সট্রা করে, তাহলে আপনি বুঝতে পারবেন একটা অঙ্কের কোন এন্ট্রিটা কোথায় যায়। ঠিক আছে, দেখি। তাহলে আমাদেরকে সম্পদ এবং দায় করতে বলেছে না, আমরা সম্পূর্ণ অঙ্কটুকুই করব। ঠিক আছে, আমরা সম্পূর্ণ অঙ্কটুকুই করব। দেখেন, তাহলে আমরা অঙ্কটা করা শুরু করি। দেখেন এখানে বিবরণ, টাকা, টাকা। তাহলে এখানে আমাদের অঙ্ক শুরু হবে কি দিয়ে? সম্পদ সমূহ দিয়ে। কোন সম্পদ দিয়ে শুরু করবেন? স্থায়ী সম্পদ দিয়ে শুরু করি, ঠিক আছে? কোনো সমস্যা নাই, যেটা দিয়ে করবেন হবে, প্রবলেম নাই। আমরা স্থায়ী সম্পদ দিয়ে করা শুরু করি, ঠিক আছে? তাহলে স্থায়ী সম্পদ কোনগুলো এটা তো অন্তত চিনি নাকি? স্থায়ী সম্পদ কোনগুলো? আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, এগুলো হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ, তাই না? তাহলে এই প্রশ্নে আমাদের স্থায়ী সম্পদ আছে কি কি দেখি তো আমরা। এই প্রশ্নে আমাদের স্থায়ী সম্পদ আছে কি? এই প্রশ্নে আমরা স্থায়ী সম্পদ দেখতে পাচ্ছি যন্ত্রপাতি। আর কিছু আছে? আর কিছু নাই। তাহলে স্থায়ী সম্পদ আমার একটাই আছে, সেটা কি? সেটা হচ্ছে আমার যন্ত্রপাতি। এখন যন্ত্রপাতি যে স্থায়ী সম্পদ আছে, এই যন্ত্রপাতির উপরে আবার কি বলেছে দেখেন তো? 10% অবচয় ধার্য করতে হবে, তাই না? তাহলে স্থায়ী সম্পদ যন্ত্রপাতি কত টাকা? 1,60,000 টাকা। তাহলে আমরা লিখি যন্ত্রপাতি 1,60,000 টাকা। আরেকটা ঘর দিয়েন, আমি খালি ভুলে যাই ঘর দিতে। হ্যাঁ, আমি সারা জীবন 2টা ঘর দিয়ে আসছি, তো আপনারা 3টা ঘর দিয়েন। এখান থেকে মাইনাস করতে হয় কাকে বলেন তো? পুঞ্জীভূত অবচয়, তাই না ভাইয়া? তো 10% অবচয় ধরলে কত টাকা হয়? 16,000 টাকা হয়, রাইট? তাহলে এখানে কত টাকা হবে আমাদের? 1,44,000 টাকা, তাই না ভাইয়া? আচ্ছা, এরপরে আমাদের কি আছে বলেন তো? আর কি কোনো স্থায়ী সম্পদ আছে আমাদের? আছে, এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগ আছে, তাই না? 10% বিনিয়োগ আছে। তাহলে 10% বিনিয়োগ কত টাকা? 1,00,000 টাকা। তাহলে আমরা বিনিয়োগ সম্পদটা লিখে ফেলি। বিনিয়োগ হচ্ছে আলাদা সম্পদ, যদিও বিনিয়োগ সম্পদ 10% বিনিয়োগ। 10% বিনিয়োগ কত টাকা বলেন তো? 1,00,000 টাকা। ঠিক আছে, আর কিছু আছে? আর কিচ্ছু নাই। তাহলে এই দুইটা যোগ করলে হবে 2,44,000 টাকা। এবার আমরা চলতি সম্পদে আসি। ঠিক আছে, চলতি সম্পদের ভেতরে ভাইয়া একটা জিনিস আপনারা ভুল করেন, সেটা হচ্ছে দেখি নগদ তহবিল কত টাকা? 40,000 টাকা। তাহলে নগদ তহবিল 40,000 টাকা লিখে ফেলি। হয়েছে? আচ্ছা, এরপরে আসেন। এই যে 10% যে বিনিয়োগ, এই 10% মানে কি? এই 10% মানে সুদ না? বিনিয়োগের সুদ। ভাইয়া প্রশ্নের কি কোথাও বিনিয়োগের সুদ নামে কি কোনো এন্ট্রি দেয়া আছে? প্রশ্নের কোথাও বিনিয়োগের সুদ নামে এন্ট্রি দেয়া নাই। তার মানে আমি বিনিয়োগের সুদটা এখনো পাইনি। প্রশ্নের কোথাও বিনিয়োগের সুদ নামে কোনো এন্ট্রি বা হিসাব দেয়া নাই। এর অর্থ হচ্ছে আমি এখনো বিনিয়োগের সুদটা পাইনি। তার মানে বিনিয়োগের সুদ আমি পাইনি মানে কি? বিনিয়োগের সুদ একটি আয় হিসাব, আয় এখনো পাইনি। তার মানে বিনিয়োগের সুদটা কি রয়েছে? বিনিয়োগের সুদটা বকেয়া রয়েছে। সেজন্য আমাকে এখানে, আমরা সবাই জানি বিনিয়োগের বকেয়া সুদ হচ্ছে চলতি সম্পদ হিসাব। তাহলে আমাকে লিখতে হবে বিনিয়োগের
বকেয়া সুদ। বিনিয়োগের কি সুদ? বকেয়া সুদ। বিনিয়োগের বকেয়া সুদ হচ্ছে চলতি সম্পদ হিসাব। 1 লাখ টাকা বিনিয়োগ, সুদ হচ্ছে কত পার্সেন্ট? 10%। তাহলে হচ্ছে 10,000 টাকা। ক্লিয়ার সবাই? বোঝা গেছে বিনিয়োগের সুদটা? এই বিনিয়োগের 10% মানে বিনিয়োগের সুদকে বোঝাচ্ছে। তা আমি দেখতে পাচ্ছি এখানে কোনো প্রকার বিনিয়োগের সুদ নামে কোনো হিসাব নাই। তার মানে কি বিনিয়োগের সুদটা আমার বকেয়া রয়েছে। তাহলে বকেয়া বিনিয়োগের সুদ হচ্ছে চলতি সম্পদ হিসাব, সেটা আমরা এখানে লিখে ফেললাম। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবের সাথে কি কোনো সমন্বয় আছে? নাই। তো প্রাপ্য হিসাবও হচ্ছে একটি চলতি সম্পদ হিসাব। কত টাকা? 50,500। তাহলে আমরা এখানে লিখি প্রাপ্য হিসাব। হয়েছে? আচ্ছা, দেখি আর কি আছে। প্রারম্ভিক মজুত তো হবে না, সাধারণ সঞ্চিতি না, মজুরি না, যন্ত্রপাতি না, ভাড়া না, সংরক্ষিত আয় না, 10% ঋণ না, লভ্যাংশ প্রদান না, না। তাহলে আর কিচ্ছু নাই। এখানে আসি, সমাপনী মজুদ 45,000 টাকা, 5,000 টাকা আগুনে পড়েছে। আমরা জানি সমাপনী মজুদ হচ্ছে চলতি সম্পদ হিসাব। তাহলে এখানে লিখি সমাপনী মজুদ। কত টাকা হবে সমাপনী মজুদ বলেন তো? 45,000 টাকা মাইনাস 5,000 টাকা আগুনে পড়েছে, তাহলে সমাপনী মজুদ হচ্ছে 40,000 টাকা। হয়েছে? এরপরে আসি। এরপরে বলেছে বীমা কোম্পানি 2500 টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। ভাইয়া আপনার পুড়েছে কত টাকার প্রোডাক্ট? 5,000 টাকা। বীমা কোম্পানি কত টাকা ক্ষতিপূরণ দিবে? 2500 টাকা। তার মানে 2500 টাকা যে ক্ষতিপূরণ দিবে, যত টাকা বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে সম্মত হয় তাকে আমরা বলি বীমা দাবি। আর এই বীমা দাবি হচ্ছে একটি চলতি সম্পদ হিসাব। মনে থাকবে ভাইয়া? তাহলে দেখেন 5,000 টাকার জিনিস পুড়ে গেল, বীমা কোম্পানি আমাকে 2500 টাকা ক্ষতিপূরণ দিবে। তার মানে আমার ক্ষতি হয়েছে কত টাকা বলেন তো? 2500 টাকা না? 5,000 টাকার জিনিস পুড়ে গেছে, বীমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণ দিবে, আমার ক্ষতিটা পূরণ হবে 2500 টাকার। তার মানে 5,000 মাইনাস 2500 কত হয়? 2500 টাকা। এই 2500 টাকা তো আমি ক্ষতিপূরণ পাচ্ছি না। তো যেটা আমি ক্ষতিপূরণ পাচ্ছি না এটা হচ্ছে আমার ক্ষতি। এই ক্ষতিটা কোথায় বসবে? এই ক্ষতিটা আমার অপরিচালন ব্যয়ের ভেতরে বসবে। এটা আমার বসবে কোথায়? অপরিচালন ব্যয়ের ভেতরে বসবে। কোথায়? বিশদায় বিবরণীতে। মনে থাকবে অপরিচালন ব্যয়ের মধ্যে বিশদায় বিবরণীতে আমি বসাবো। বুঝতে পেরেছেন? তাহলে আগুনে বিনষ্টর ফলে যত টাকা ক্ষতি হয় এটা আমরা বিশদায় বিবরণীতে অপরিচালন ব্যয়ে বসাবো। আর বীমা কোম্পানি যত টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয় তাকে আমরা বলি বীমা দাবি হিসাব। আর এই বীমা দাবি হিসাবটা হচ্ছে চলতি সম্পদ হিসাব। মনে থাকবে? তাহলে বীমা দাবি কত? 2500 টাকা। সেটা যাবে কোথায়? এই চলতি সম্পদের ভেতরে। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম বীমা দাবি লিখে ফেললাম, যন্ত্রপাতির অপচয় ধরতে হবে, লভ্যাংশ সমতাকরণ তহবিল, এই আর কিছু নাই। আমার এই প্রশ্নে আর কোনো সম্পদ নাই। আমি যদি ভুল না করি আমার এই প্রশ্নে আর কোনো সম্পদ নাই। তাহলে আমি এটাকে যোগ করি, কত আসে? 1,05,000, 1,40,500, 1,43,000, তাই না? আমি যদি ভুল না করি 1,43,000 আসে কিনা একটু দেখেন তো ভাইয়া। এখন এই 2,44,000 সাথে আমি যখন 1,43,000 যোগ করব তাহলে 2,77,000 টাকা আসে, তাই না? 2,77,000, সরি 2,87,000 আসে, তাই না ভাইয়া? 40, 40, 80, 3,87,000, 3,87,000 আসে। একটু দেখেন তো ভাইয়া, মুখে করছি তো একটু ভুল হইতে পারে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মোট সম্পদ। কি বলবো এটাকে? এটাকে আমরা বলবো মোট সম্পদ। বোঝা গেছে সবাই? এ পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এ পর্যন্ত যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এবার দায়ের অংশে চলে যাই। চলেন, দায় এবং মূলধন অংশটুকু আমরা করব, তাহলে আপনারা পরিপূর্ণ জ্ঞান পাবেন যে কোন এন্ট্রিটার খেলা কোথায় কোথায় হবে। আপনি জাস্ট আমার সাথে লাইভে ক্লাস করবেন। হ্যাঁ, 12টা প্রশ্ন আমার সাথে লাইভে সলভ করবেন। 12 দিন পরে আপনার সাথে, মানে 12টা প্রশ্ন সলভ করার পরে আগামী সপ্তাহে আপনার সাথে আমি কথা বলবো যে আপনার আর্থিক বিবরণীর প্রবলেমগুলো সলভ হয়েছে কিনা। ঠিক আছে? আমার কথাগুলো ফলো করেন, কথাগুলো নোট করেন, আমি যেভাবে বলছি সেভাবে দেখেন আপনার প্রবলেম সলভ হয়েছে কিনা। তাহলে আমরা এখন দায় সমূহ করি আগে। হ্যাঁ, দায় সমূহগুলোকে আগে করে ফেলি। তো সর্বপ্রথমে আমরা কি লিখবো? আমরা চলতি দায় দিয়ে শুরু করি। হ্যাঁ, কারণ চলতি দায় দিয়ে শুরু করলাম, বা দীর্ঘমেয়াদী দিয়েও করতে পারেন, সমস্যা নাই।
তাহলে দায়ের ভেতরে যদি আমরা চলতি দায় অংশে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আছে এখানে, প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব 35,000 টাকা, আমরা জানি এটি একটি চলতি দায়। দীর্ঘমেয়াদী দিয়ে শুরু করা উচিত ছিল, আমি মিস্টেক করেছি। হ্যাঁ, এটা একটু মনে রাখেন, দীর্ঘমেয়াদী দিয়ে শুরু করবেন। কত টাকা? 35,000 টাকা। তো আমরা লিখি এখানে 35,000 টাকা। ঠিক আছে, আচ্ছা দেখেন এরপরে আসি, আমাদের কি আছে আর, সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্ব হিসাব এর ভেতরে আসবে না, মজুরি যন্ত্রপাতি সংরক্ষিত আয়না। এই যে দেখেন 10% ঋণপত্র, তাই না ভাইয়া? দেখেন ঋণপত্র হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। ঋণপত্র কি? ঋণপত্র হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। ওকে, আচ্ছা, কিন্তু ঋণপত্রের আগে একটা পার্সেন্টেজ আছে, তার মানে হচ্ছে এটা ঋণপত্রের সুদ। এখন আমার এই সম্পূর্ণ প্রশ্নে আপনি দেখেন তো ঋণপত্রের উপরে সুদ নামে কোনো হিসাব লেখা আছে কিনা? ঋণপত্রের নামে সুদ নামে কোনো হিসাব লেখা নাই, তার মানে ঋণপত্রের সুদ হচ্ছে ব্যয় হিসাব। এই ব্যয়টুকু আমি এখনো পরিশোধ করিনি। এই ব্যয়টা আমি কি করিনি? এই ব্যয়টা আমি পরিশোধ করিনি। ঠিক আছে, এই ব্যয়টা আমি কি করিনি? এই ব্যয়টা আমি পরিশোধ করিনি। তাহলে ব্যয় যেহেতু আমি পরিশোধ করিনি, তার মানে কি আছে? বকেয়া আছে। তাহলে বকেয়া ঋণপত্রের সুদ, এই বকেয়া ঋণপত্রের সুদটা হচ্ছে আমার চলতি দায় হিসাব। এই বকেয়া ঋণপত্রের সুদটা আমার চলতি দায় হিসাব। 10% ঋণপত্র 90,000 টাকার উপরে। তাহলে আমাকে লিখতে হবে বকেয়া ঋণপত্রের সুদ, ওই বিনিয়োগের সুদের মতো। বিনিয়োগ লেখা হয়েছে সম্পদের মধ্যে। হ্যাঁ, যে প্রশ্ন করেছেন সে না দেখেই প্রশ্ন করছেন। বিনিয়োগ সম্পদের ভেতরে দেয়া হয়েছে ভাইয়া। হইল? আচ্ছা, আর কি কি চলতি দায় আছে আমরা দেখি। তাহলে আমাদের এই বক্সের মধ্যে চলতি দায় দেখা শেষ। এবার আমরা এখানে চলে আসি। সমাপনী মজুদের মধ্যে কোনো চলতি দায় নাই, এখানে নাই। লভ্যাংশ সমতাকরণ তহবিল মালিকানা সত্ত্ব হিসাব, সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্ব হিসাব, কর্মচারীর ভবিষ্যৎ তহবিল। এই যে ভাইয়া আমি আপনাকে এখানে পড়াইছিলাম, মনে পড়ে? এই যে দেখেন, আপনার কি মনে পড়ে ভাইয়া? এই যে কর্মচারীর ভবিষ্যৎ তহবিলের স্থানান্তর, কর্মচারীকে টাকা দিতে হবে ভবিষ্যতে, দ্যাট মিনস এটি আমার চলতি দায়। এই যে দায়ের ভেতরে আমি চলতি দায়ে দেখাবো বলেছিলাম, মনে পড়ে? তাহলে কর্মচারীর ভবিষ্যৎ তহবিলে যে 5,000 টাকা স্থানান্তর করব, এটাকে আমি এখন চলতি দায় হিসাবে দেখাবো। কর্মচারীর ভবিষ্যৎ তহবিল, পেনশন তহবিল একই কথা কিন্তু ভাইয়া, মনে থাকবে। কত টাকা? 5,000 টাকা। এই যে দেখাইলাম, দেখাইছি। প্রশ্নে আর কি বলছে আমাদের দেখি তো। এরপরে বলছে শেয়ার মূলধনের উপরে 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। একে আমরা বলি প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ। মানে কি? আমি শেয়ার হোল্ডারদেরকে কথা দিয়েছি, ঘোষণা দিয়েছি যে তোমাদেরকে আমরা লভ্যাংশ দিব, কিন্তু সেটা এখনো দেইনি, দ্যাট মিনস এটা আমার চলতি দায়। ঠিক আছে ভাইয়া? তাহলে দেখেন তো এই জিনিসটাও কি আমি পড়ানোর সময় আপনাদেরকে বলেছিলাম? দেখেন তো এই যে ঘোষণাকৃত লভ্যাংশ, এই যে ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ চলতি দায় হিসাব, আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায়ের ভেতরে যাবে। কত টাকা? 10,000 টাকা। তাহলে এটা আমরা লিখব ঘোষণাকৃত লভ্যাংশ 10,000 টাকা। ডান। আর কিছু আছে? অঙ্ক পড়াও শেষ আমার, সব এন্ট্রি ইনক্লুড করাও শেষ। তাহলে চলতি দায় গেল। এবার আমাদেরকে লিখতে হবে কি? এবার আমাদেরকে লিখতে হবে দীর্ঘমেয়াদী দায়। কি লিখতে হবে? দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় সাধারণত একটাই হয়ে থাকে, সেটা হচ্ছে ঋণপত্রটা। তাহলে 10% ঋণপত্র কত আছে? 90,000 টাকা আছে। সরি, সব যোগ করেন এগুলো। আচ্ছা, এখানে কেন লিখছি? এখানে হবে কত হয়? 35 আর 9 44, 49 আর 10 কত? 59,000 টাকা, তাই না? 59 আর 90 1,49,000 টাকা হয়। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মোট দায়। এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি ভাইয়া? বিনিয়োগকৃত সম্পদ আসবে না? হ্যাঁ ভাইয়া, বিনিয়োগকৃত সম্পদ আসবে। এই যে এই যে এই যে বিনিয়োগ। ঠিক আছে ভাইয়া, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আমরা বলেন তো। তাহলে এখানে কি বলেছিল? মোট চলতি দায়। আমরা সব দায় করব, আমি বলছি না, আমরা অঙ্কটা সম্পূর্ণটা করব।
ওই শেয়ার হোল্ডারদের সত্ত্বেও করে দেখাবো, তাহলে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে ভাইয়া যে কোন এন্ট্রিটা কোথায় যায়। আমি আপনাদের সম্পূর্ণটা করে দেখাবো বললাম না। আর্থিক অবস্থার বিবরণী তো আমাদের সবসময় বলে না, একটা নির্দিষ্ট অংশ দেয়। তা আমি যখন আপনাদেরকে সম্পূর্ণটা করে দেখাবো, তাহলে আপনাদের ওই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ভাইয়া যে কোথায় কোনটা যায়। ঠিক আছে, দেখেন এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বকে আমরা বলি শেয়ার হোল্ডারদের সত্ত্ব। কি বলবো? এই যে শেয়ার হোল্ডারদের সত্ত্ব, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে ভাইয়া? দুইটা ভাগে। নাম্বার 1 হচ্ছে শেয়ার মূলধন অংশ। প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে শেয়ার মূলধন অংশ। এই শেয়ার মূলধন অংশে কি থাকে জানেন? সর্বপ্রথমে আমার অঙ্কটা দেখতে হবে কি লেখা আছে। দেখেন, এই যে কোয়েল কোম্পানির অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা করে 2 লাখ টাকা, যা 20,000 শেয়ারে বিভক্ত। প্রথমে আমাকে লিখতে হবে অনুমোদিত মূলধন। কি লিখতে হবে? অনুমোদিত মূলধন। শেয়ার মূলধনের ভেতরে লিখতে হবে অনুমোদিত মূলধন। ওই যে কথাটা লেখা আছে না, অনুমোদিত মূলধন লিখে লিখবো প্রতিটি কত টাকা করে যেন ছিল? 10 টাকা না 100 টাকা? 10 টাকা করে 20,000 শেয়ার। প্রতিটি 10 টাকা করে 20,000 শেয়ার। ভাইয়া প্রতিটি 10 টাকা করে 20,000 শেয়ার কত হয়? 2 লাখ টাকা হয় না? এই যে 2 লাখ টাকা হয়, দিয়ে এটাকে ক্লোজ করে দিব। মনে রাখবেন, অনুমোদিত মূলধনকে শুধুমাত্র উপস্থাপন করে দেখাতে হয়, দিয়ে ক্লোজ করে দিতে হয়, এটার কোনো কাজ নাই। এরপরে আসেন, অনুমোদিতের পরে আমরা লিখব ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত মূলধন। ঠিক আছে, ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন। এটা কোন টাকাটা? এটা হচ্ছে ভাইয়া এই যে প্রশ্নে শেয়ার মূলধন দেওয়া আছে না 1 লাখ টাকা। 1 লাখ টাকা না ভাইয়া? তাহলে প্রতিটা শেয়ারের দাম কত করে? 10 টাকা করে। তাহলে 1 লক্ষ ভাগ যদি আমরা 10 করি তাহলে কত হয় বলেন তো? 10,000 শেয়ার। কত শেয়ার হয়? 10,000 শেয়ার হয় না? তাহলে এই কথাটা আমাকে একটু সাজিয়ে লিখতে হবে। কি লিখতে হবে? প্রতিটি 10 টাকা করে 10,000 শেয়ার। প্রতিটি 10 টাকা করে 10,000 শেয়ার, তবেই তো 1 লাখ টাকা হয়, তাই না? তাহলে কত হয়? 1 লাখ টাকা হয়। বাস, এবার এটা আমাকে ক্লোজ করা যাবে না, এটার কাজ দিয়ে আমাকে অঙ্ক করতে হবে। গেল, তাহলে আমাদের শেয়ার মূলধন অংশ শেষ। এবার আমাদের এই শেয়ার হোল্ডারদের সত্ত্বের আরেকটা অংশ থাকে, সেটা হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশ। বুঝতে পেরেছেন? সঞ্চিতি ও উদ্বৃত্ত অংশ। ভাইয়া এই সঞ্চিতি উদ্বৃত্ত অংশের ভেতরে কি কি জিনিস থাকে আমরা একটু লিস্ট আউট করে নিই। হ্যাঁ, নাম্বার 1 লভ্যাংশ সমতাকরণ তহবিল থাকে। নাম্বার 2 সাধারণ সঞ্চিতি তহবিল থাকে। নাম্বার 3 শেয়ার অধিহার থাকে। নাম্বার 4 প্রতিপূরক তহবিল থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো সাধারণত এর ভেতরে থাকে। তাহলে এই জিনিসগুলো যদি এর ভেতরে থাকে, তাহলে আমরা একটু প্রশ্ন অনুসারে আমাদের প্রশ্নে কি দেখতে পাচ্ছি দেখেন তো। আমরা প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যদি এর ভেতর থেকে আসি তাহলে এমন কোন তহবিল আছে? আছে। এই যে সাধারণ সঞ্চিতি, কত টাকা? 30,000 টাকা। তাহলে আমরা এখানে লিখি সাধারণ সঞ্চিতি। কত টাকা ভাইয়া? 30,000 টাকা। এটা রেওয়া মিলে দেওয়া আছে। এবার এখানে আবার দেখেন কি বলেছে, এই যে সাধারণ সঞ্চিতিতে 15,000 টাকা আরো স্থানান্তর করতে বলেছে। তাহলে সাধারণ সঞ্চিতিতে নতুন করে 15,000 টাকা রাখতে বলছে, তার মানে এখানে আমরা প্লাস করব কি দিয়ে? নতুন। কত টাকা? 15,000 টাকা। তাহলে টোটাল আমার কত হইল? 45,000 টাকা হইল। ডান। আর কি আছে ভাইয়া দেখি তো। এরপরে আমরা লভ্যাংশ সমতাকরণ হয়ে গেল না, ও সরি, সাধারণ হইল। এই যে লভ্যাংশ সমতাকরণ তহবিল কত টাকা? 10,000 টাকা। তাহলে লিখে ফেলি লভ্যাংশ সমতাকরণ তহবিল।
এর ভেতর আরেকটা জিনিস হয়, সংরক্ষিত আয়ের সমাপনীজের আছে না, সংরক্ষিত আয় বিবরণী থেকে যেটা পেলাম সেটা লিখতে হবে। সংরক্ষিত আয়ের সমাপনীজের ভুলে গেছি, ঠিক আছে। সংরক্ষিত আয়ের সমাপনীজের এটা কোথায় থেকে পাবো আমরা, এটা আমরা পাবো সংরক্ষিত আয় বিবরণী থেকে। কোথায় থেকে? সংরক্ষিত আয় বিবরণী থেকে। ক্লিয়ার? ঠিক আছে। তাহলে লভ্যাংশ সমতাকরণ তহবিল 10,000 টাকা হইল। আর কিছু আছে? এটা ছিল, লিখলাম। সাধারণ সঞ্চিতি লিখলাম। শেয়ার অধিহার অঙ্কে নাই, লিখিনি। প্রতিপূরক তহবিল নাই, লিখিনি। তাহলে এবার কি লিখতে হবে? সংরক্ষিত আয়ের সমাপনীজের লিখতে হবে। তাহলে আমরা সংরক্ষিত আয় বিবরণী করেছি না, সংরক্ষিত আয় বিবরণী করেছি না, এই যে সংরক্ষিত আয় বিবরণী করেছি। তাহলে এই যে দেখেন সংরক্ষিত আয় বিবরণীর সমাপনীজের কত টাকা? 83,000 টাকা। এই 83,000 টাকা এখন আমাকে এখানে লিখতে হবে। ডান। তাহলে এবার ক্যালকুলেট করে ফেলি। 1,55,000 আর 83 কত? 1,38,000, তাই না ভাইয়া? 2,38,000 হয়, দেখেন তো, 2,38,000। ঠিক আছে, এই হচ্ছে কাজ আমার। সবাইকে বুঝতে পেরেছি? হচ্ছে আমাদের শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশ, এটাও আমি আপনাদেরকে এক্সট্রা করে দিলাম। তাহলে শেয়ার হোল্ডারদের সত্ত্ব অংশের দুইটা ভাগ থাকে, একটা শেয়ার মূলধন অংশ, সেখানে আমরা মূলধনটাকে প্রেজেন্ট করব, আর একটা সঞ্চিতি উদ্বৃত্ত। এই সঞ্চিতি উদ্বৃত্তের ভেতরে কি কি যায় দেখেন, লভ্যাংশ সমতাকরণ তহবিল, সাধারণ সঞ্চিতি তহবিল, শেয়ার অধিহার, প্রতিপূরক তহবিল, সংরক্ষিত আয়ের সমাপনীজের। এটা আমরা কই থেকে পাবো? সংরক্ষিত আয় বিবরণী থেকে পাবো। তো এটা আমি সুন্দর করে দেখাই দিলাম। এতে করে কি হলো, একটা ম্যাথে কোন এন্ট্রি কোন জায়গায় যাবে সেটা আমরা ক্লিয়ার হইলাম। আমি যদি এতটুকু পার্ট যদি আপনাকে না করে দিতাম, তাহলে এই জিনিসগুলো আপনার কাছে অস্পষ্ট থাকতো না, যে লভ্যাংশ সমতাকরণ তহবিল কই যাই, সাধারণ সঞ্চিতি তহবিল আছে, নতুন করে আবার 15,000 টাকা ধরতে বলেছে, সেটা কিভাবে দেখাতে হবে, সংরক্ষিত আয়ের সমাপনীজের এটা আবার কোথায় থেকে পাবো, কোথায় যাই। তাহলে এই কনসেপ্টটা কি আপনার ক্লিয়ার হলো না ভাইয়া? বলেন তো, বুঝতে পেরেছেন ভাইয়া? তো এই যে দেখেন প্রশ্ন আসছে একটা, কিন্তু এই প্রশ্ন রিলেটেড আমরা আর কোথায় কি কাজ আসতে পারে এটা আমরা শিখে নিলাম। এই প্রশ্নে আপনাকে এই অংশ করতে বলেনি, কিন্তু আপনার পরীক্ষাতে একটা অংশ থাকবে যেখানে আপনাকে শেয়ার হোল্ডারদের সত্ত্ব করতে বলবে। তাহলে আমার কি হইলো, ওই প্রশ্ন তো আমরা তো সলভ করবোই। আজকের এই প্রশ্ন থেকে আমরা জেনে নিলাম যে এই প্রশ্নে শেয়ার হোল্ডারদের সত্ত্বে কোথায় কোন এন্ট্রিগুলো যায়, এগুলোই তো যাবে, ঘুরে ফিরে এগুলোর বাইরে কিচ্ছু আসবে না। হয়তো কিছু সমন্বয় অ্যাড করবে, এই অ্যাড করবে। তো আপনার মাথার ভেতরে যদি এই কনসেপ্টটা থাকে, তাহলে কি আমরা বুঝতে পারবো না ভাইয়া? একটু বলেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই সাইড মিলে যাবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছি আমরা? একটু বলি তো ভাইয়া, সবাই বুঝছে কিনা? মোট দায় বের হয়েছে কত? 1,49,000। এই 1,49,000-এর সাথে 2,38,000 যোগ করেন। সাত, 4 আর 3 7 আর 1 8, 2 আর 1 3, 3,87,000। দায় মালিকানা সত্ত্ব মিলে কত বাড়াইলো? 3,87,000। আর আমার সম্পদ বাড়াইছে কত? 3,87,000। একবারে মিলে বসে আছে দেখেন। ঠিক আছে, একবারে মিলে বসে আছে, দেখছেন? এই যে, কি বোঝাতে পেরেছি ভাইয়া? বলেন।